সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। একটা ছেলে যখন বিএসসি এমএসসি পাস করে অ্যাডাল্টহুডে পৌঁছায়, যথেষ্ট তার বোঝার জ্ঞান আছে। আমি যখন রবীন্দ্রপথে যাই তখন একটা মেয়ের সঙ্গে ক্যাজুয়াল রিলেশনশিপে একটা ছেলে বা মেয়ে দুজনে যৌন ক্রিয়া করলো কোনো রকম প্রোটেকশন ছাড়া 3 মাস মোটামুটি ভালো রকম র্যাপিড ফেজেই তারা সেক্সুয়াল ইন্টারকোর্স করেছে। বাহ, তাহলে তো তুমি খুব ভালো গিফট পেয়েছো একটা। এই সেক্সুয়াল ইন্টারকোর্সের ফলে তো মেয়েদের প্রেগনেন্সি আসে আর ছেলেদের এই ধরনের রোগ আসে। তাহলে জেনারেলি উড়ে উড়ে হয় না, যেমন আমাদের সর্দি কাশি উড়ে উড়ে হয়ে যায়। এবং ওই ব্লেডটাই পুনরায় তুমি যদি ইউজ করে থাকো তাহলে তোমার শরীরে কিন্তু ওই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এই ভবিষ্যতে যদি কাউকে বিয়েও করে তাকে কিন্তু সর্বদা কন্ডম পরেই সেক্স করতে হবে। আজকে খুব একটা গভীর জিনিসের উপর আলোচনা করব, যেটা নিয়ে জেনারেলি মানুষজন আলোচনা করে। আমার বয়সী বহু ছেলে মেয়ে যারা হসপিটালে আসে, বহুজনের একটা রোগ দেখতে পাই যেটা যৌন ক্রিয়ার ফলে অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্সের ফলে হয়। এ নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ লজ্জা পেয়ে আমরা অনেক কিছু জানি না, সেই রোগের আমরা ভোগান্তকারী হয়ে থাকি। ছোটোখাটো কিছু সতর্কতা না মারার কারণে আমাদের জীবন ধ্বংস হয়ে যায়। বহু পরিবারের এইভাবে চিন্তাতে সময় কাটে না। তো এই ধরনের একটা রোগের নাম হলো সিফিলিস। এই ধরনের সেক্সুয়াল ইন্টারকোর্স রিলেটেড অনেক রোগ হয়ে থাকে। আজকে আমার হসপিটালে দেখা একটা রোগের ঘটনায় আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি এখান থেকে মনে করো যে তোমাদের কোনো ঘটনা ঘটেছে বা এই ধরনের কোনো সিমটমস দেখতে পাচ্ছ, কোনো রকম কোনো বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ নিজের শরীরে, অবশ্যই ইমিডিয়েটলি হসপিটালে দেখাবে। কোনো রকম লজ্জা করবে না, কারণ ওটা তোমার শরীরকে না হলে ভিতর থেকে কোথাও না কোথাও নষ্ট করবে। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি ডক্টর নওয়াজ হোসেন। চ্যানেলটা একদম নতুন, যদি ইনফরমেশন ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সবার সঙ্গে শেয়ার করে দিও, কারণ এই ধরনের তথ্য মানুষের কাছে পৌঁছানো খুবই জরুরি। আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করছি সেটার একটা বড় হেডিং হয়ে থাকে ক্লাস 12 এর বইয়ে, তার নাম হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এটাকে অপর ভাষায় বলা হয় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। বর্তমানে শব্দটাকে চেঞ্জ করা হয়েছে। এই শব্দটাকে প্রথমে আগে জানার চেষ্টা করি, তারপর আমি হসপিটালের ঘটনাটা আমার বর্ণনা করব। একটা ছেলে বা মেয়ে দুজনে যৌন ক্রিয়া করলো কোনো রকম প্রোটেকশন ছাড়া, অর্থাৎ কোনো কন্ডম বা কন্ডম রিলেটেড যে সমস্ত প্রোটেকশন ইউজ করা হয় কোনো রকম ইউজ করেনি। এর ফলে কেউ একজন যদি তাদের মধ্যে আক্রান্ত হয় কোনো একটা সেক্সুয়াল বা যৌন রোগে, তার থেকে যে সুস্থ ছিল তার শরীরে ওটা ট্রান্সফার হয়ে যায়। এটাকে বলা হয় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, কোনোটা ভাইরাসের কারণে হয়, তার মধ্যে একটা নাম শুনেছেন এইডস, যেটা এইচআইভির কারণে হয়। এরকমই রোগ আছে সিফিলিস, গোনোরিয়া, আরো ভিন্ন ধরনের রোগ আছে। আজকে আমি যে ঘটনাটা নিয়ে আলোচনা করব সেটা হলো সিফিলিস। জেনারেলি শরীরের মধ্যে বিভিন্ন ধরনের সিমটমস দেখা দেবে এই ধরনের রোগ হলে। পুরুষ যে শিশ্ন থাকে অর্থাৎ পেনিস থাকে, তার উপর ছোট ছোট ফোঁসার মতো জিনিস দেখতে পাওয়া যায় এবং পেনিস থেকে পুঁজ বের হয়। মহিলাদের ক্ষেত্রেও ঠিক একই রকম দেখা যায়, অর্থাৎ যোনি বা ভ্যাজানা থেকে ডিসচার্জ দেখতে পায় এবং তার চারপাশে ছোট ছোট ফোঁসা পড়ে। আমি যখন ডার্মাটোলজি ডিপার্টমেন্টে ডিউটিতে ছিলাম তখন এই ধরনের একটা ছেলে এসেছিল যার 1 বছর আগে সিফিলিস রোগ ধরা পড়ে। তারপর তার ধীরে 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 ট্রিটমেন্ট হয়। ট্রিটমেন্ট হওয়ার পর মোটামুটি সে ঠিক আছে। তবে আমি যখন ছিলাম তখন সে চেক করাতে এসেছিল যে তার ভিডিআর এর লেভেল, অর্থাৎ ভেনেরিয়াল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি বলে একটা টেস্ট হয়ে থাকে সিফিলিসের জন্য, সেটা কেমন পরিস্থিতি রয়েছে। সেখানে যেহেতু দেখা গিয়েছিল যে ডিজিজটা এখনো তার মধ্যে রয়েছে, অর্থাৎ সেল কাউন্ট বেশি আছে, তাই তাকে পেনিসিলিনের ট্রিটমেন্ট নিতে হবে। পেনিসিলিন কোথায় দেওয়া হয়, ছেলে বা মহিলা যেই হোক না কেন, তার দুটো যে বাটাক অর্থাৎ পাছাতে ইঞ্জেকশনটা দেওয়া হয়ে থাকে। এই সিফিলিস ইঞ্জেকশনটা যখন আমি দিতে আসলাম তখন পেশেন্টের মা আমার কাছে একটা করুণাময় চোখেতে দেখছিল। এই ছেলেটার রোগটা কি ঠিক হবে না ডাক্তারবাবু? এই ছেলেটার রোগের জন্য আমাদের পরিবারটা প্রায় ধ্বংস হয়ে গেল, চিন্তায় ঘুমাতে পারি না, 1-1.5 বছর হয়ে গেল। তো কি হতে পারে এটার রেজাল্ট? আমি তখন জেনারেলি পেশেন্ট যখন থাকে তাকে তার পরিবারের সামনে কোনোদিন হিস্ট্রি নেওয়া হয় না। হিস্ট্রি মানে কি কারণে হয়েছে, কিভাবে হয়েছে, এগুলো জিজ্ঞাসা করা হয় না। পরবর্তীতে তার মাকে আমি কনসাল্ট করলাম, তাকে বোঝালাম যে মোটামুটি ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই, ছেলের সঙ্গে আমি পরে কথা বলে আপনাকে জানাবো। তখন এবার ছেলেটাকে আমি জিজ্ঞাসা করলাম যে বলো তোমার যে রোগটা হয়েছে কিভাবে হলো, কারণ এই ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এগুলো জেনারেলি উড়ে উড়ে হয় না, যেমন আমাদের সর্দি কাশি উড়ে উড়ে হয়ে যায়। উড়ে উড়ে ইন দ্য সেন্স জীবাণু উড়ে এসে তোমার ঘাড়ে পড়লে হয়ে যেতে পারে, মানে তুমি কারো কন্ট্যাক্টে থাকলে হতে পারে, নাও হতে পারে। কিন্তু এই সিফিলিস রোগ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ গুলো 1 নাম্বার সব থেকে মেন যেটার মাধ্যমে হয়ে থাকে সেটা হচ্ছে সেক্সুয়ালি ইন্টারকোর্সের ফলে। 2 নাম্বার ব্লাড ট্রান্সফিউশন, অর্থাৎ তুমি এমন কারো একজন রক্ত নিয়েছো যার রোগটা অলরেডি ছিল, অথবা আমরা যে চুলদাড়ি কাটতে যাই সেখানে যে ব্লেড থাকে, ওই ব্লেডে কোনো একটা আক্রান্ত রোগ যদি অলরেডি চুল কেটে গেল এবং কেটে গিয়ে ওই ব্লেডে তার যদি রক্ত লেগে যায় এবং ওই ব্লেডটাই পুনরায় তুমি যদি ইউজ করে থাকো, তাহলে তোমার শরীরে কিন্তু ওই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের আরো বিশেষ কিছু মাধ্যম রয়েছে যার মাধ্যমে এই ধরনের রোগগুলো ছড়াতে পারে। তবে জেনারেলি যৌবন বয়সে যারা থাকে তাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি যে সেক্সুয়াল ইন্টারকোর্সের ফলে ম্যাক্সিমাম হয়ে থাকে। আমাদের ডাক্তারি জীবনে হয়ে থাকে, বহুজন পেশেন্ট থাকে তাদের ব্লাড নেওয়ার সময় ওই যে নিডলটা ঢোকানো হয় সেটা করতে গিয়ে বাই চান্স যদি কোনো রকম মিস্টেকের কারণে ডক্টরের আঙুলে লেগে যায়, অনেক সময় প্রিক হয়ে যায়,
তাদেরও কিন্তু রোগ হতে পারে। এটা তো হেলথ কেয়ার যারা থাকে ডক্টরস, নার্স তাদের ক্ষেত্রে ঘটনাটা ঘটতে পারে। সাধারণ মানুষের ম্যাক্সিমাম আমি যেটা বোঝাতে চাইছি যে সেক্সুয়াল ইন্টারকোর্সের ফলেই হয়ে থাকে। আমি ছেলেটাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, "কিভাবে রোগটা হলো তুমি জানো তো নিশ্চয়ই? ১ বছর হয়ে গেল প্রায় হয়েছে।" বলল, "হ্যাঁ।" আমি বলছি, "তুমি কি করো পড়াশোনা?" বলল যে, "আমি একটা নদিয়ার একটা কলেজ থেকে বিএসসি করেছি, এখন এমএসসি করছি শান্তিপুর থেকে, রবীন্দ্রভারতী কোনো একটা জায়গা থেকে করছি।" আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, "তুমি এত এডুকেটেড, কিভাবে কি ঘটনাটা ঘটলো বলো একটুখানি?" ও বলল যে, "আমি যখন রবীন্দ্রভারতে যাই তখন একটা মেয়ের সঙ্গে ক্যাজুয়াল রিলেশনশিপে যাই।" ক্যাজুয়াল রিলেশনশিপ মানে সিরিয়াসনেস নেই। জাস্ট এমন রিলেশনশিপ যেখানে সেক্সুয়াল ফায়দা পায় দুজনে। এগুলো বর্তমান যুগে খুব ক্যাজুয়াল হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম ওকে যে, "তোমার যে পার্টনার ছিল তার সঙ্গে কতদিনের তোমার সম্পর্ক ছিল?" ও বলল, "নিয়ার অ্যাবাউট 3 মান্থস।" আমি তাকে জিজ্ঞাসা করলাম, "তোমরা কি লিভ ইনে থাকতে?" ও বলল, "হ্যাঁ।" তারপরে জিজ্ঞাসা করলাম, "তোমরা যে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে অর্থাৎ যৌন ক্রিয়া করতে কোনো প্রোটেকশন ইউজ করতে না করতে না?" ও বলল যে, "না, কোনো রকম প্রোটেকশন ইউজ করা হয়নি। 3 মাস মোটামুটি ভালো রকম র‍্যাপিড ফেজেই তারা সেক্সুয়াল ইন্টারকোর্স করেছে।" আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, "তোমার যখন সিফিলিস রোগ ধরা পড়লো, তোমার যে পার্টনার ছিল তার কি খবর?" ও তখন আমাকে একটা দারুণ তথ্য দিল। বলল যে, "স্যার, আমার পার্টনার যখন আমার সঙ্গে ওই সেক্সুয়াল ইন্টারকোর্সের সম্পর্ক চলছে 3 মাস, তখনই ওর অলরেডি সিফিলিসের ট্রিটমেন্ট চলছে। কিন্তু সে আমাকে জানায়নি।" বললাম, "বাহ! তাহলে তো তুমি খুব ভালো গিফট পেয়েছো একটা। এই সেক্সুয়াল ইন্টারকোর্সের ফলে তো মেয়েদের প্রেগন্যান্সি আসে আর ছেলেদের এই ধরনের রোগ আসে। তাহলে তো দারুণ গিফট পেয়েছো। তাহলে তো একদম পরিপূর্ণ তোমার যে রিলেশনশিপ ছিল খুব ভালো গেল।" কেন এই সময় রাগ ধরে যায়? একটা ছেলে যখন বিএসসি এমএসসি পাস করে অ্যাডাল্টহুডে পৌঁছায়, যথেষ্ট তার বোঝার জ্ঞান আছে যে আমাকে সেক্সুয়াল ইন্টারকোর্স যদি করতেও যায়, করা তো উচিত নয় বিয়ের আগে, যদি করতেও যায় যেন ব্যারিয়ার মেথড, কন্ডোম যেন মিনিমাম ইউজ করে, যার ফলে এই রোগগুলো ছড়ায় না। তো তার এইভাবে সিফিলিস রোগটা আসে। তার শরীরের ওজন কমে গেছে, তার মেন্টাল স্যাটিসফ্যাকশন নেই, তার বাড়িতে সবসময় টেনশন যে কি হবে। এবার বলি যে এই জিনিসটার ভবিষ্যৎ কি? যদি ভালোভাবে ট্রিটমেন্ট হয়, যদি সে ট্রিটেবল হয়, সে বেঁচে থাকবে। বেঁচে থাকলেও সে কিন্তু কোনো জেনারেলি ন্যাচারাল উপায়ে বাচ্চা নিতে পারবে না। অর্থাৎ ভবিষ্যতে যদি কাউকে বিয়েও করে, তাকে কিন্তু সর্বদা কন্ডোম পরেই সেক্স করতে হবে, অর্থাৎ ব্যারিয়ার মেথড ইউজ করতে হবে। এবং বাচ্চা যদি নিতে যায় তাহলে আইভিএফ পদ্ধতি বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে নিতে পারে। এবার জেনারেলি ভাবুন, আপনার কোনো একটা ছেলে বা মেয়ের সঙ্গে ওইরকম কোনো একজনের সঙ্গে বিয়ে কি দেবেন? দেয় না। সোশ্যাল ইনজাস্টিস কিন্তু একটা হয়ে যায়। তাহলে যে সমস্ত ছেলে মেয়েরা রয়েছে তারা এরকম ভাবে ফাঁদে পড়ে গিয়ে এমন কিছু কাজ করো না যেটা তোমার পরিবারের সবার জীবনকে নষ্ট করে। এই জিনিসগুলো কিন্তু নষ্ট করে দেয়। তুমি যদি বাড়ির একজন ছেলে হও, যেমন এই ছেলেটা বাড়ির একা ছেলে ছিল, তার মায়ের তো টেনশনে ঘুম হয় না, হসপিটালে নিয়ে আসে, তার মাকে তার থেকে বেশি টেনশনে দেখতে পায়। এবং ছেলে মেয়ে যেই হোক না কেন, যদি আপনার বাবা মা দেখে থাকেন, মনে রাখবেন আপনার সঙ্গে কিন্তু সে শেয়ার করে না। তার সঙ্গে মিশুন, তাকে ভালো করে লক্ষ্য রাখুন, তাকে বুঝিয়ে জিনিসগুলো বলুন। ছেলে মেয়ে যদি বড় হয়, অনেক জিনিস লোকালেও আপনারা এই জিনিসগুলো লোকাবেন না। তাদের কোনো সমস্যা হলে ডক্টর অবশ্যই দেখাবেন। যদি আপনার মনে হয় যে তার ওয়েট লস হচ্ছে, বডির চারপাশে কোন রকম এই ধরনের সিমটম দেখা যাচ্ছে, ফোঁসা উঠছে, আর তার পেনিসের চারপাশে কিছু দেখা যাচ্ছে, পেনিস থেকে কিছু পুঁজের মতো বেরোচ্ছে, বা মহিলাদের যদি একই রকম কিছু সিমটম দেখা যায়, অবশ্যই ডক্টরকে কিন্তু দেখাবে। জেনারেলি এই চামড়ার উপরে যেহেতু এই রিয়াকশনগুলো হয়, তাই ডার্মাটোলজি ডিপার্টমেন্টে এগুলো ট্রিটমেন্ট হয়ে থাকে। আপনার হসপিটালের ডার্মাটোলজি ডিপার্টমেন্টে দেখাতে পারেন, যেখানে খুব সতর্কতার সহিত এগুলোকে ট্রিট করা হয়ে থাকে, অথবা কোনো ডার্মাটোলজি যদি পার্সোনাল থাকে তাকেও দেখাতে পারেন। যদি আজকের ইনফরমেশন ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমাকে কমেন্ট বক্সে জানান আর কেমন কেমন ভিডিও আপনারা চান। আজকের জন্য এইটুকুই। স্টে হেলদি, স্টে সেফ। থ্যাংক ইউ অল।